জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। চলো আজকের ক্লাসে কি কি শিখবো আমরা দেখো। আজকে আমরা নবম স্কুল আমরা সমাধান করাবো। পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের নবম স্কুলের যা যা কিছু গণিত রয়েছে প্রত্যেকটা খুব সুন্দর করে বিস্তারিত ভাবে আমরা শিখবো। চলো দেখো, প্রথম কি বলেছে কয়েক দাগে, ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। প্রত্যেকেই জানো, কিন্তু আপাগ নয়। পরীক্ষাতে যে কোনো যুদ্ধের সফলতা কাদের আসে জানো তো? কে কতটা জানে তার উপর বেশি গুরুত্ব নেই, গুরুত্ব থাকবে তুমি ওই যে যুদ্ধটা হচ্ছে, ওই যে পরীক্ষাটা দিচ্ছ, সেই যে পরীক্ষার সময়টাতে তুমি নিজের উপর, নিজের মাথার উপর কতটা কন্ট্রোল রাখতে পারছো তার উপরে। আমি অনেক কিছু জানি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে কোথায় যোগ ভুলে গেছে, কোথায় গুণ ভুলে গেছে। দিনের শেষে যখন নাম্বার দেখা যাবে অনেকটাই কম। তাহলে আমি যা কিছু জানি তার সঠিকভাবে সেটাকে পরীক্ষার খাতায় নামিয়ে দিয়ে আসতে হবে। তাহলে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চলো হয় দেখি, মৌলিক সংখ্যা কাকে বলে? এক মৌলিক না যৌগিক সংখ্যা? তাহলে এখানে সংজ্ঞাটা লিখতে হবে। মৌলিক সংখ্যা কাকে বলে অনেক রকম ভাবে লিখতে পারি। আমি যেটা লিখাচ্ছি সেটা তোমরা দেখো না, যে সমস্ত সংখ্যা কেবলমাত্র, যে সমস্ত সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা কথার অর্থ কি? নিজে। এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, ব্যাস, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তাহলে যে সমস্ত সংখ্যা, এই যে শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কেবলমাত্র। আরো বলতে পারো, যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাদেরকে মৌলিক সংখ্যা বলে, এটাও লিখতে পারো তোমরা। চলো তাহলে এটা সুন্দর করে লিখে দেবে, যে সমস্ত সংখ্যা কেবলমাত্র এক এবং সেই সংখ্যা অর্থাৎ মানে কি নিজে দ্বারা বিভাজ্য, তাদেরকেই মৌলিক সংখ্যা বলে। এক মৌলিক না যৌগিক? এক মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে এখানে যখন লিখছে এক মৌলিক না যৌগিক সংখ্যা, আমরা লিখবো এক মৌলিকও নয় যৌগিকও নয়। কেন না? আমরা মৌলিক সংখ্যা কি শিখলাম? যাদের কেবলমাত্র দুটো উৎপাদক থাকে তাদেরকে মৌলিক বলে, যাদের দুইয়ের বেশি উৎপাদক থাকবে তাদেরকে যৌগিক বলা হয়। কিন্তু দেখো, এক সংখ্যাটা তার তো একটাই উৎপাদক, একের উৎপাদক তো এক, তাহলে সে মৌলিক সংখ্যার শর্তও মানছে না, যৌগিক সংখ্যার শর্তও মানছে না, তাই ওকে মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না। চলো গয়ের দিকে চলে আসো। 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড? তাহলে কিছু আটের স্কুলেই আমরা করলাম যে 520 সেকেন্ডকে মিনিট করতে হলে আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে ভাগ দেব, 60 দিয়ে ভাগ করলে 8 6 48, 480। কত ভাগ শেষ থাকলো? 12 থেকে 8 বাদ দিলে 4। তাহলে 8 মিনিট 40 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। যেটা ভাগশেষ থেকে গেছে ওটা সেকেন্ড হয়ে যাবে। লসাগু কথার পূর্ণরূপ কি? লসাগু কথার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই হয়ে গেল। তাহলে লসাগু কথার পূর্ণরূপ কি হয়ে যাবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগু কথার পূর্ণরূপ হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চলো তোমার দেখি, 15 ও 18 এর সাধারণ গুণনীয়ক গুলো লিখো। তাহলে এই হচ্ছে 15 লিখবে, এই হচ্ছে 18 লিখবে। তাহলে এদের এবারে গুণনীয়ক গুলো লিখবো, অর্থাৎ কোন কোন নামটাই 15 আছে। একের নামটাই আছে, 3-এর নামটাই আছে, 5-এর নামটাই আছে, 15-এর নামটাই আছে। একের 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি 15-এর গুণনীয়ক গুলো লিখে ফেললাম, 18-এর গুণনীয়ক গুলো লিখে ফেললাম। এরপরে এই যে শব্দটা বলছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেই গুণনীয়ক গুলো উভয়ের মধ্যে রয়েছে, কে কে রয়েছে? 1 3 আর কেউ আছে না? তাহলে আমরা লিখবো 15 ও 18 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 ও 3, 1 ও 3। ব্যাস, গল্প শেষ। চলো দেখো কয়েক দাগ কি বলেছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে স্থানীয় মানে আমরা কি জানি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত হয়ে যাবে? 1000।
এটাকে স্থানীয় মানে ভেঙে লিখবো। তাহলে একের স্থানীয় মান আমাদের কত হয়ে যাবে 1000। বাকি অঙ্কগুলোর আমরা বলেছি শূন্যের স্থানীয় মান বললে লেখার দরকার নেই, যেহেতু এখানে একটাই অঙ্কের স্থানীয় মান আছে তাই আমরা কি করব ওই শূন্যগুলোর স্থানীয় মানগুলোকেও লিখে নেব। শূন্যর স্থানীয় মান শূন্য, ব্যাস, আর কিচ্ছু লেখার দরকার নেই। এবারে আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেখানে 9 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 9000, এই 9 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 900, এই 9 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে 90, এই 9 এর স্থানীয় মান আমাদের হয়ে যাবে কত 9। ওকে, ব্যাস, চলে আসো ক্ষয়ের দাগে। 1/4, 1/8 ও 1/16 কে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে আমরা কি শিখেছি, যখনই ভগ্নাংশের ছোট থেকে বড় বের করতে বলবে, লব যদি একই হয়, হর যার ছোট সেই ভগ্নাংশটি বড় হবে, হর যার বড় সেই ভগ্নাংশটি ছোট হবে। আর আমাদের ছোট থেকে বড় লিখতে বলেছে, তাহলে সব থেকে ছোট হবে 1/16, তারপরে হবে 1/8, সবশেষে বড়টা হবে 1/4। তাহলে লব একই হলে হর যার বড় সেটা কিন্তু ছোট হবে। ওকে, গয়ের দাগে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু, 66টি গোটা কালোজাম সমানভাবে ভাগ করা যাবে। দেখো আমাদের 22টা গোটা লিচু আছে, 22টা কি আছে, গোটা লিচু আছে। তাহলে 22টা গোটা লিচু আমি 22 জনকে দিতে পারি। একটা করে যদি দিই, যদি দুটো করে দিই 11 জনকে দিতে পারবো, আরো যদি বেশি করে দিই তাহলে আমি কম জনকে দিতে পারবো, কিন্তু কখনো 22 জনের থেকে বেশিকে দিতে পারবো না। তাহলে আমাদের লিচু অর্ধেক অর্ধেক করে দিতে হবে। কিন্তু এই যে প্রশ্ন বলেছে গোটা লিচু গোটা গোটা করে দেবো, তাহলে আমি 22 জন বা তার কমকে দিতে পারি। তাহলে উত্তর আমাদের 22-এর থেকে কম বেরোবে, 22 বা 22-এর থেকে কম বেরোবে। তাহলে এই ধরনের প্রশ্নের জন্য আমরা কি করব, সর্বদা সংখ্যাগুলির গসাগু করে দিলেই উত্তর পেয়ে যাবো। 22টা লিচু, 66টি মিষ্টি। তাহলে 11 দিয়ে দাও, 11 দিয়ে 22, 11 6 66, 2 দিলে 2 1 2, 2 3 6। তাহলে গসাগু আমাদের কত এলো, গসাগু আমাদের এলো 11 দিয়ে 22 আর 3 66, সরি গসাগু আমাদের এলো 11 আর 2 গুণ করলে 22। ব্যাস, এইরকম অতএব চিহ্ন দিয়ে ভাষা লিখবো, সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। এইরকম সুন্দর করে লিখলে তবেই তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। ওকে, চলো ঘয়ের দাগে পলাশ বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/12 অংশ বাসে ও 1/12 অংশ সাইকেলে গেল। পলাশ মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? পলাশ বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/12 অংশ বাসে গেল ও 1/12 অংশ সাইকেলে গেল। পলাশ মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল? প্রশ্নের মধ্যে তো ত্রুটি আছে। পলাশ বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7/12 অংশ বাসে গিয়েছে আর 1/12 অংশ সাইকেলে গেল। পলাশ মোট কত, আচ্ছা মোট কত অংশ, দুটো একসাথে জানতে চেয়েছে। পলাশ মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, তাহলে দুটোকে আমরা যোগ করে দেব, বাসে আর সাইকেলে মিলে মোট কতটা গিয়েছে। তাহলে যোগ দেব, হর আমাদের একই আছে, তাহলে হর একই থাকলে লবগুলোকে শুধু যোগ করে দিতে হবে। তাহলে আমাদের কত হলো 8/12। এখানে এইরকম রাখবে না, বারবার করে তোমাদেরকে শিখেছি ভগ্নাংশকে সর্বদা লঘিষ্ঠ আকারে রাখবে। যদি লব হর কাটাকুটি করা যায় করবে। দেখো এটা সুন্দর করে 4-এ কেটে যাবে, তাহলে 4-এ কাটলে 4 2 8, 4 3 12, তাহলে সুন্দর আমাদের উত্তর কত হয়ে যাবে 2/3 অংশ। পলাশ মোট 2/3 অংশ বাসে ও সাইকেলে গেল। দুটোকে যোগ করে আমরা উত্তর করে দেব। তোমার দাগে দুটি সংখ্যার গসাগু দেয়া রয়েছে, লসাগু দেয়া রয়েছে, একটি সংখ্যা দেয়া রয়েছে, অন্যটি কত শিখিয়েছি। অন্য সংখ্যা বের করার জন্য তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়েছি, যে আমরা কি জানি যে কোনো দুটি সংখ্যাকে গুণ করলে যা হয় সেই দুটি সংখ্যার গসাগু আর লসাগুর গুণফলও একই হয়। তাই যখন যখন আমাদের প্রশ্নে গসাগু দেয়া থাকবে, লসাগু দেয়া থাকবে এবং সংখ্যা দুটোর মধ্যে একটা সংখ্যা দেয়া থাকবে, অন্যটি আমরা কি করে বের করব, গসাগু এবং লসাগুকে গুণ করে যে একটি সংখ্যা দেয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেব। তাহলে 5-এ কাটলে 5 3-এ 15, 3-এ কাটলে 3 20-তে 7,
তাহলে অন্য সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তোমরা চাইলে 60 আর 5 কে গুণ করার পরে 15 দিয়ে ভাগ করতে পারো, সেটাতে একটু সময় বেশি যাবে। এইরকম করে কাটাকুটি করে দেবে। তাহলে করবো কি না, গসাগু এবং লসাগুকে গুণ করে যে একটি সংখ্যা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাবো। ঠিক আছে, তো চলো তাহলে এই নবম স্কুলে এইগুলোই ছিল, আর কিচ্ছু নেই, ছোট্ট স্কুল ছিল। তাহলে আজকের ক্লাস এটুকুই। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বা কেমন লাগলো প্রত্যেকেই কমেন্টে জানিয়ে যাবে। চলো আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। বাই।